সুপ্রভাত, কেমন আছো তোমরা সবাই? ত্রিপুরা থেকে আমি বান্টি নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ হলো শনিবার, ঘুম থেকে উঠেই তো ইষ্টবিতি করে বাসি ঘর দৌড় ঝাড় দিয়ে এবারে দেখো চলে আসলাম রান্নাঘরে। এসেই তো মুখটা ধুয়ে সব থেকে বড় কাজটা করে নিচ্ছি। জানো তো, এই ছোট কাজটা আমার মনেই থাকে না মানে করার জন্য। প্রত্যেক দিন ভাবি করবো করবো, কিন্তু করা আর হয় না। তো আজকে যেহেতু মনে পড়েছে ফার্স্টে, তাই জন্য সকালবেলায় কিন্তু এটা দিয়ে শুরু করেছি আমার কাজকর্ম রান্নাঘরে এসে। তো এদিকে একটা গোলাপ জলের কোটো খালি ছিল, তারপর এর মধ্যে জল নিয়ে দিয়ে দিলাম ডেটল আর দিয়ে দিলাম একটুখানি সুথল দিয়ে এবারে এগুলোকে মিক্সড করে ভালো করে জলের সাথে মিক্সড করে নিচ্ছি। এবারে যেখানে মনে করো মাছি মশা বা কোনো পোকার উপদ্রব থাকে, তখনই যদি একটুখানি স্প্রে করে দিয়ে মুছে নিই, তাহলে দেখবে এই জায়গাটা কিন্তু খুব ভালো থাকবে আর পোকামাকড়ও কিন্তু আর আসবে না। ওই যে ডেটলের জন্য, ডেটলেও তো একটা গন্ধ থাকে আর একটা ঝাঁঝালু মানে একটা ঝাঁঝ একটা ইয়ে থাকে, মানে জ্বালা করে দেখবে আমাদের শরীরে লাগলে, তো এরকম একটা ইয়ে। তো তাই জন্য কিন্তু এখানে পোকামাকড়টাও কিন্তু আসবে না। তো এটা কবে ধরেই ভাবছি করে রাখবো। অনেক সময় তো দেখো পোকামাকড় বা এটা ওটা রান্নাঘরের কাজ মানে এগুলো থাকে, তো যখনই মানে যেখানে দেখবে তখন কিন্তু একটুখানি যদি স্প্রে করে দাও না, তাহলেই দেখবে পোকামাকড়টা পিঁপড়েটা এগুলো কিন্তু আসবে না। বা ধরতে পারো দেওয়ালে মানে টিকটিকি দেখেছো, একটু স্প্রে করে দাও, তাহলে দেখবে সাথে সাথে কিন্তু টিকটিকি চলে যাবে। তবে টিকটিকি তাড়ানোর জন্য অন্য আরও কিছু মানে ইয়ে করতে হয়, ইউজ করতে হয়, তাহলেই যাবে। মানে আমি বলেছি মানে তৎক্ষণিকের জন্য যদি একটু স্প্রে করে দাও, দেখবে সাথে সাথে কিছুক্ষণ সময় কিন্তু আসবে না। তো এটা মনে করে আজকে বানিয়েই রাখলাম। আর তো খুব ভালো ডেটল দিয়ে ইয়ে করার জন্য, আরও মানে ডেটল স্প্রে করে যদি একটু মুছা যায় তাহলে তো আরোই ভালো। বেশি তো আর ডেটল লাগে না, একটুখানি ডেটল। তো যাক, এটা বানিয়ে রেখে দিয়েছি। তারপর এদিকে দেখো এবারে চা টিফিন করে এদিকে এবার বসিয়ে দিয়েছি ভাত। মানে ভাত বসাইনি, ভাতের হাঁড়িটা বসিয়েছি। আজকে হাঁড়ির মধ্যে করে রান্না করব, কারণ প্রেশার কুকারের মধ্যে রান্না করবো আজকে পুরো ট্রেডিশনাল একটা রেসিপি। সেটা তোমাদের সাথেও শেয়ার করব। রেসিপিটা না শেয়ার করলেও তোমাদের তো বলবোই অবশ্য কী রান্না করব। রেসিপিটা আমি আমার ফেসবুকের পেজে কিন্তু মানে শেয়ার করব। তো এদিকে দেখো এবারে চালটা নিয়ে নিলাম, আর আমি তো চালটা ঝেড়েই রান্না করি, না হলে চালটা ধুতে গেলে সময় লাগে তাই। আর এদিকে দেখো আমার নাইটিটার মধ্যে কী দাগ পড়েছে। এই নাইটিটা পরতে এতটা ভালো লাগে, কিন্তু ওই নাইটিটা না দাগ পড়ে গেছে। সামনে দিয়ে ইয়ের দাগগুলো পড়েছিল বাড়িতে গিয়ে, এবার না এর আগে মনে হয় পড়েছিলাম একবার। আর কচু কাটতে গিয়ে কচুর কষ লেগে দেখো দাগ পড়ে গেছে। তো সামনের দিক কীরকম লাগে, তাই জন্য কিন্তু পিছনের দিক ইয়ে করে মানে পিছনের দিক ইয়ে করে কিন্তু পড়েছি। নাইটিটা দুইটা সাইড দিয়ে সমান, কিন্তু এটা আমি গরমের যন্ত্রণা না পরে রাখি। এটা পরলে যেন আমার শরীরে একটু শান্তি পায় এরকম। এত নাইটি থাকা সত্ত্বেও তারপরে দেখবো আমার হালকা পাতলা নাইটি হলে এর থেকে শান্তি যেন আর কোথাও নেই। কিন্তু আমার বরকে তো বোঝাতে পারি না, বর বলবে এরকম নাইটি আমি কেন পরে রাখি, আবার ভিডিও করি এরকম নাইটি পরে কি ভিডিও করি কেন। কিন্তু শরীরের শান্তিটা তো এটা পুরুষ মানুষরা বুঝবে না, এটা একমাত্র আমরা মহিলারাই বুঝবো। কাজ করতে গেলে কতটা ইয়ে হয়, তখন কি নতুন নাইটি পরে ঘরে বসে থাকলে হয় বলো? পুরনো মানে ছেঁড়া না, মানে পুরনো পাতলা নাইটি মানে নাইটিগুলো পরলেই দেখবে শরীরে যেন আলাদা একটা শান্তি পাওয়া যায়। তো এদিকে দেখো এবারে এখন কিন্তু বাসি কাজ শুরু করে দিয়েছি। মানে বাসি বাসন কুসন যে ছিল এগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। কারণ এদিকে তো ঘুম থেকে উঠেই দেখলে একটা ছোট্ট কাজ সেরে নিয়েছি, ডেটলের যে স্প্রেটা বানিয়েছিলাম ওইটা করলাম। তারপর এদিকে তো ভাত মানে চা টিফিন করে ভাত বসালাম। এবার ভাত বসিয়ে কিন্তু আমি বাসি কাজটা কিন্তু করছি। প্রত্যেক দিন আমি আমার একার সংসারে এভাবেই কিন্তু কাজগুলো একটা স্টেপ বাই স্টেপ কাজগুলো করি। তার জন্য একটা নির্দিষ্ট সময়ে আমি কাজগুলো শেষ করতে পারি, না হলে তো কাজ মানে কখন যে আমার কয়টা যে ভাসবে তার উপর তো জানোই আমি একটা কাজেও যুক্ত, ওই যে সেলাইয়ের কাজ, ওই কাজটাও শিখি। তো তার জন্য তো আমার কাজগুলো স্টেপ বাই স্টেপ না করলে তাহলে আমার কাজেরও আবার অনেক সময় বিকেলে যেতে হয়। সন্ধ্যা হলে তো আচ্ছা গিয়ে মানে আস্তে ধীরে কাজ করলেও অসুবিধা নেই, কিন্তু অনেক সময় তো বিকালেও যেতে হয়। তার জন্য আমার একটার মধ্যে সমস্ত কাজ বাজ কিন্তু কমপ্লিট করতেই লাগে। শুধু সেলাইয়ের কাজে যুক্ত আছি বলেই যে আমি আমার কাজকর্মগুলো একটার মধ্যে কমপ্লিট করি তা কিন্তু না। আমি কিন্তু আগে থেকে যখন আমি ভিডিও করতাম না তখনও কিন্তু আমি সেই আমার 12টা 1টার মধ্যে কাজকর্ম কিন্তু কমপ্লিট হবে। আর আমার তো মানে 10টা 11টার মধ্যে রান্নাবান্নাও কমপ্লিট হতে লাগবে। এক একজনের থাকে না কাজগুলো দেখবে সবসময় একটা মানে টাইমের মধ্যে কিন্তু এক একজনের সংসারে এক একজনে কিন্তু শেষ করে। তো প্রত্যেকেরই সংসারে দেখবে এক একজন এক একভাবে কিন্তু কাজগুলো করে, যে যেভাবে কাজ করে মানে স্যাটিসফাই। তো আমার তো এইভাবে আমি কাজ করে মানে মানে আমার সুবিধা হয়, আর এই টাইমের মধ্যে আমার কাজ শেষ করতে লাগবে, এটাই আমার সবসময় মাথায় কাজ করে। আর তোমাদের সাথে তো কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে দেখো আমার বাসন কুসনগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। আর এদিকে চাল নিতেও দেখছি সবসময় চাল ঝাড়তে না সাইড দিয়ে একদম হয়ে গেছে, তো তার জন্য একটুখানি ধুয়ে দিলাম। সেদিন বাজারে যাওয়ার পর ভেবেছিলাম একটা চালনি নিয়ে আসবো, এই চালনিটার একটা সাইড দিয়ে না ফুটোটা বেশি বড় হয়ে গেছে, একটা হাত দিয়ে তারপর চালতে লাগে। তো ওই ছালনি টানতে গিয়ে দেখি ওই ছালনির যে ছিদ্রটা ওইটা অনেকটা বড় বড়, এগুলো দিয়ে চাল পড়ে যাবে। তো শুধু শুধু এগুলো এনে তো লাভ নেই, 30-40 টাকা নেবে।
তো দরকার নেই, ছোটো ছিদ্রওয়ালা চালনি বলেছি তোমাদের দাদাভাইকে চোখে পড়লে নিয়ে আসতে। আমি তো দেখে আসলাম পাইনি। তারপর তোমাদের দাদাভাইয়ের দোকানের পাশে আরেকজনের ইয়েতে ছিল, তখন এখান থেকে এনে তোমাদের দাদাভাই দেখিয়েছে, কিন্তু না এরকম না। এখন কি এই বড় ছিদ্রওয়ালা চালনিগুলোই আসে না কি বুঝতে পারছি না। তো এদিকে দেখো এবারে চালটা তো দিয়ে দিলাম, তো ভাতটা এদিকে বসিয়ে এবার এদিকে দেখো এখন আমি এই বাঁশকুড়ুল কেটে নিচ্ছি। ওই যে বললাম ত্রিপুরা ট্রেডিশনাল একটা রেসিপি রান্না করব, আজকে রান্না করব গুদক। তবে আমার কিন্তু প্রথমবার বলতে পারো এরকম বড় বড় করে বাঁশকুড়ুল দিয়ে কিন্তু আমি গুদক রান্না করব। এরকমভাবে করে কিন্তু আদিবাসীরা খায়, মানে ট্রাইবেলটা কিন্তু এরকম বড় বড় করে খায়, আমি দেখেছি। তো আমার খুব ইচ্ছে জানো তো এইভাবে বড় বড় করে খাবো। তো মানে খাবো খাবো করি ঠিকই, কিন্তু ওই সবসময় বাঁশকুড়ুলটাকে একদম ছোটো ছোটো করে কুচি কুচি করে নিই বা একটু ডুমু ডুমু করে কেটে নিই। এরকম করে কিন্তু আমি গুদক বলো সবজি বলো যাই রান্না করি, কিন্তু এরকম বড় বড় করে কিন্তু কোনোদিনও আমি খাইনি। তো এইরকম বড় বড় করে আজকে ইচ্ছে হচ্ছে, কালকে আনার পর বলছিলাম, তো কালকে তো শুক্রবার ছিল, যে আমি আজকে এরকম বড় বড় করে ইয়েটা করব, মানে গুদক রান্না করব। তো তাই জন্য দেখো আমি আমার মতো করে কিন্তু এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো পাতলা না করলেও কোনো অসুবিধা হতো না, যেহেতু প্রেশার কুকারের মধ্যে আমি এটা দেবো। তাই তো আমাদের এখানে 1 কেজি বাঁশকুড়ুল নাকি 40 টাকা নিয়েছে। সেদিন তো আমি 2 প্যাকেট এনেছিলাম, অনেকগুলো বাঁশকুড়ুল 50 টাকা নিয়েছিল 2 প্যাকেট। আবার কালকে তোমাদের দাদাভাই নিয়ে আসলো এই একটা প্যাকেটে, মানে 1 কেজি 40 টাকা নিয়েছে। তবে বাঁশকুড়ুলগুলো খুব ভালো, ফেলতে আর হচ্ছে না, এতটা নরম। আর দেখো এরকম সাইজ করে কিন্তু আমি কেটে নিয়েছি। তো এর সাথে কিন্তু আমি আলু, তারপর বেগুন, তারপর তোমার দেবো কাঁঠালের বীজ, এগুলো দিয়ে কিন্তু মানে গুদকটা রান্না করব। মানে আলুটার বেগুনটা কিন্তু কম দেবো। আর এদিকে তরকারি কাটতে বসতে, তো এদিকে দেখছি ভাতটা নরম হয়ে যাচ্ছে কিনা। এই হাঁড়ির মধ্যে ভাত রান্না করলে না এই এক সমস্যা, ভাত নরম হয়ে যাচ্ছে নাকি শক্ত হয়ে যাচ্ছে, এই একটা ব্যাপার। প্রেশার কুকারে বসালে যেটা ঝামেলা থাকে না। তো যাক, ভাতের ফ্যানটা ঝরিয়ে ভাতটা জায়গা মতো রেখে দিলাম। ভাতটা তো ঠিকঠাক নামাতে পারলাম, হাঁড়ির মধ্যে ভাত রান্না করলে আমার মাথায় সবসময় টেনশন কাজ করে একটা, জানো তো। হাঁড়ির মধ্যে ভাত বসালে এই এক সমস্যা, ভাত নরম হয়ে যাচ্ছে, ভাত ঠিকঠাক হয়েছে কিনা এই একটা সমস্যা হয়। আর এখন না ভাতটা রান্না করতে গেলে মানে তাড়াতাড়ি ভাতটা ফুটে যায়, একটুখানি লেট হলে শেষ, ভাত পুরো শেষ, আর খাওয়া যাবে না। আর আমার ঘরে তো নরম ভাত খাওয়া যায় না জানোই, দুজনের থেকে একজনও খেতে পারি না নরম ভাত। মানে নরমের মধ্যে ঝরঝরে হতে লাগবে, আঠা আঠা ভাত আমরা খেতে পারি না। তো এদিকে বসেছিলাম সবজি কাটতে, প্রেশার কুকারে ভাত বসালে তো আর এই চিন্তাটা থাকে না। তো প্রেশার কুকারে রান্না করবো আজকে গুদক। তো ওইদিকে সকালে টিফিন করলাম। তোমার দাদাভাই গেলো বাজারে, ওকে বলে দিয়েছিলাম শুটকি মাছ আনার জন্য, ঘরে শুটকি মাছটা শেষ হয়ে গেছে। তো আজকে ইচ্ছে হচ্ছে একটু বাঁশকুড়ুল দিয়ে গুদক রান্না করি কাঁঠালের বীজ দিয়ে। অনেক দিন হয়েছে এটা খাইনি, এমনিতে শুটকি মাছ খেয়েছি বাঁশকুড়ুল দিয়ে, কিন্তু গুদকটা অনেক দিন হয়েছে খাইনি বাঁশকুড়ুল কাঁঠালের বীজ দিয়ে। তো এদিকে কাঁঠালের বীজগুলো রোদে দিয়েছিলাম, দেখলে আকাশের নমুনাটা বেশি একটা ভালো না, আসতে পারে এখন না আসলো দুপুরের দিকে তো আসবেই। আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, ঘুম থেকে উঠে দেখছি আবার এই হাত ব্যথা। আমার তো বাতের ব্যথা জানোই, এই এখন এখানে ব্যথা আছে, আবার দেখবে আরেক হাতে চলে যাবে, এই সমস্যা হচ্ছে। তো এদিকে ভাতটা নামিয়ে নিয়েছি, এখন ভাতটা ঠিকঠাকই হয়েছে। এখন গিয়ে আমি করবো সবজিটা, বাদ বাকি সবজি তো গুঁদো করিয়ে কাটতে গেলে অনেকটা সময় লাগে, তার উপর গিয়ে রসুনটাও আর মানে নেই, একসাথে তো রসুন পেস্ট করে রেখে দিয়েছিলাম, ওইটা শেষ হয়ে গেছে। তো আবার একদিন সময় করে একটু করে রাখতে লাগবে, পেস্ট করে রাখতে লাগবে। লঙ্কাগুলো আছে, আর পেঁয়াজ না অতদিন পেস্ট করে রাখা যায় না, পেঁয়াজ প্রায় মনে হয় 1 সপ্তাহের মতো করেছিলাম, তারপর একটুখানি বেশি ছিল বলে ফেলে দিয়েছি, কারণ ওই গন্ধটা পেঁয়াজের যে একটা কাটলে যে একটা ঝাঁঝালো গন্ধ, ওইটা যেন আর নেই। তাই জন্য এখন থেকে ভাবছি পেঁয়াজ পেস্ট করলেও একটুখানি করবো, যাতে 5-6 দিনের মধ্যে শেষ হয়ে যায়। 1 সপ্তাহের বোঝে, এর থেকে যেন বেশি দিন না থাকে, তাহলে পেঁয়াজের আর গন্ধ বাতাসটা পাওয়া যায় না। আর অন্য কিছু ঠিকঠাকই আছে, মশলাগুলো করা থাকলে রান্না করতে গেলে ঝটপট রান্নাটা করা যায়। তো চলো এবারে সব কিছু কাটাকুটি করে নিই, পরে আবার তোমাদের সামনে আসছি। এইভাবে তোমাদের দাদাভাইও বাজার নিয়ে চলে আসবে, বাজার বলতে কি আমি শুধু শুটকি মাছের কথা বলে দিয়েছিলাম। আর এখন গরমকালে সবজি পটল কারকল এগুলো যেন আর ভালো লাগে না, সকালের জন্য ভাবছি কারকল ভাজিটাই করবো এখন। রুটি তো কমপ্লিট আমার। এবারে দেখো প্রেশার কুকারের মধ্যে সমস্ত কিছু দিয়ে, এবারে হলুদ, একটুখানি তেল আর একটুখানি নুন দিয়ে, তারপর কিন্তু এদিকে পরিমাণ মতো জলও দিয়ে দিলাম, দিয়ে এবারে তো শুটকি মাছগুলো দিয়ে দেবো। আর তোমাদের দাদাভাইকে পাঠিয়েছিলাম শুটকি মাছ আনার জন্য, ও আসার সময় কী কী নিয়ে আসলো তোমাদেরকে একবার দেখাই। আচ্ছা বড়রা মনে হয় এরকমটা হয়, একটার জন্য বলে পাঠাবে, দেখবে আরও মানে সাথে করে আরও 2-3টা নিয়ে আসবে।
তো এদিকে কিছুটা শুটকি মাছ দিয়েছি এই গুতকের মধ্যে, আর কিছুটা শুটকি মাছ বক্সের মধ্যে রেখে দিয়েছি। শুটকি মাছ তো ফ্রিজের মধ্যে আমি রাখি, তাহলে শুটকি মাছটা ভালো থাকে। আর এখানে নিয়ে আসলো পাবদা মাছ, তবে আজকের পাবদা মাছগুলো বেশ বড় বড় কিন্তু। তো সবগুলো মাছ তো এখন আমি রান্না করব না, শুধু দুবেলার জন্য করব। আর এদিকে করব কারকল ভাজি। তো কারকল ভাজিটা মানে কারকলটা কেটে রেখে দিয়েছি, এখনও করিনি। আর এদিকে দেখো সাথে নিয়ে আসলো টমেটো, তারপর নিয়ে আসলো শসা, তারপর নিয়ে আসলো পেঁপে। কালকে নাকি পেঁপে জিজ্ঞেস করেছিল, তখন বলেছিল 60 টাকা কেজি, তাহলে বুঝো পেঁপেও মানে কেজি দরে বিক্রি করা হয়। তারপর নিয়ে আসলো আম, তারপর নিয়ে আসলো ঝিঙে, তারপর নিয়ে আসলো একটা জালি। এটা তো পুরো খাওয়া যায়, তোমার দাদাভাই এনেই বলছে পুর যেন করি। তো আমি তোমার দাদাভাইকে বলছিলাম সবজিগুলো একটু ফ্রিজে রেখে দাও, মাছের সাথে যেহেতু আনা হয়েছে তাই ধুয়ে রাখলাম, আর বলেছি একটু মানে এটা যেন ফ্রিজের মধ্যে রেখে দিই। আর এদিকে দেখো এবার মাছ কাটিং করে নিচ্ছে। আমি তো আর বসে ওই বটি দিয়ে যে মাছ কাটা ওইটা পারি না, তো আমার এইরকম কাঁচি দিয়ে মাছ কাটতে গেলেই সুবিধা। তো এদিকে দেখো পাবদা মাছ কাটতে গেলে তো খুব সোজা। তো পাবদা মাছ কাটতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, আগে একটা সময় কাটতে পারতাম না, তারপর আমার শাশুড়ি মার কাছ থেকে কিন্তু শিখেছি কাটাটা। মাছ কাটা তো আমি একদমই পারতাম না। তো অন্যান্য মাছ কাটা হলে মানে একটা কথা, কিন্তু ওই যে পাবদা মাছ, ট্যাংরা মাছ কাটতে গেলে তো আমার মাথা পুরো গরম হয়ে যেত। যাক এখন শিখে গেছি, এরকম ছুরি দিয়ে কাটতে গেলে কোনো অসুবিধা হয় না। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই চলে গেল স্নানে, বাজার নিয়ে এসে ও সোজা মানে বাথরুমে চলে গেলো। আর আমি এদিকে এখন তড়িঘড়ি করে কারকল ভাজিটা বসিয়েছি, তাহলে বুঝো। আর গুদুকের আইটেম কাটতে গিয়ে না অনেকটা সময় লেগে গেছে। তো এদিকে বাদবাকি মাছগুলো ধুয়ে এবারে 4খানা মাছ নিয়ে নিয়েছি আমাদের দুপুরে রাত্রিবেলার জন্য। আর বাদবাকি মাছগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি। শুটকি মাছটা আমি ফ্রিজে রাখি, শুটকি মাছ ফ্রিজে রাখলে দেখবো ভালো থাকে, কোনো মানে হয় না, মানে একটা যে পোকা ধরে যাবে বা একটা গন্ধ হয়ে যাবে এরকম হয় না। আর ধনেপাতা গাছ একটা থেকে 2টা ধনেপাতা তুলে নিলাম, কারণ গুদকের মধ্যে একটু ধনেপাতা না দিলে চলবে না। প্রেশার কুকারে যে 3টে মানে 4টা সিটি দিয়েছে, তারপরে তো গুদকটা ঘুটে একদম নামিয়ে নিলাম। বেশি একটা ঘুটি নিই, আবার মানে কাঁঠালি বীজগুলো তো না হলে মানে হবে না, থেতো হবে না, তার জন্য একটুখানি ঘুটে দিয়েছি। তারপর গুদকটা নামিয়ে এই যে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম। এখানে দিয়েছি কারকল ভাজি, ভাত আর একটুখানি গুদক দেবো। তো আগে কারকল ভাজিটা দিয়ে খাক, তারপর না হয় দেবো। তো এদিকে দেখো এবারে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে আমি কিন্তু কাজে লেগে পড়লাম। তো এদিকে এই যে তেলের বোতলটাকে ভালো করে একদম মুছে নিয়েছি, কারণ কিনার মানে তেলের বোতলের কিনার দিয়ে তেল পড়লে না আঠা আঠা বোতলটা হয়ে থাকে। তাই জন্য আমি তেল যখন রান্নাবান্না করি, রান্নাবান্না করার পর তেলের বোতল আমি কিন্তু মুছে ফেলি। আগে তো আমার ওই যে অয়েল ডিসপেন্সারগুলো হয়, এগুলো আমি অনলাইন থেকে এনেছিলাম, কিন্তু এগুলো বেশি দিন আমার যায়নি, নষ্ট হয়ে গেছে। তো তারপর থেকে এগুলো আর আমি আনি না। তাকে তেলের বোতল যে কত চেঞ্জ করেছি, সব বোতলে দেখে আঠা হয়ে যায়। জলের বোতল আমাদের ঘরের ওই যে জলের বোতলগুলো আগে ছিল, এগুলো এখন নেই। আর এই বোতলগুলো পর্যন্ত আমি তেলের জন্য একটা ভালো বোতল ইউজ করেছি, তারপরও দেখি সব বোতলই এরকম হয়ে যায়। তবে এই বোতলটা তো নতুন আনা হয়েছে, বেশি দিন একটা হয়নি, তার জন্য কিন্তু এখনও আঠা হয়নি। তারপর তো এর মধ্যে 2বার করে তেল কিন্তু আমি ঢেলে নিয়েছি। তো এদিকে দেখো এবারে মশলাদানিটাও মুছে নিলাম। মশলাদানিটা মুছে এবারে মশলার কৌটোগুলোও কিন্তু একটা একটা করে সাজিয়ে রাখবো। মশলাদানিটা আমি রাত্রিবেলায় হলে না ঢেকে রেখে দিই, কোনো কোনো সময় মনে থাকে না। আগে তো দেখতাম আরশোলা এসে ডিম পেড়ে রাখতো, এখন আবার এটা দেখি না। আরশোলা এসে যে ডিম পেড়ে রাখবে ওইটা কিন্তু এখন আর দেখি না, আগে কিন্তু এরকম একটা সময় করতো। তো যাক, এদিকে বর মশাই খাওয়া দাওয়া করে চলে গেল। আমি এই কাজ করতে করতে তোমাদের দাদাভাই টুক করে খাওয়া দাওয়া করে কিন্তু চলেও গেল। কারণ আমি তো এই কাজটা করার সাথে সাথেই তো আবার তোমাদের সামনে চলে আসি না, মাঝে মধ্যে কাজ থাকলে একটু অফ মানে পরে আসি আবার। তো এদিকে দেখো এবারে নিচের তাকগুলো মুছে নিচ্ছি। আর এদিকে তো আমার কারকল ভাজি নামানোর পর এদিকে গুঁতোকো হয়ে গেছে। এবারে কিন্তু মাছের ঝোল দেখো বসিয়ে দিয়েছি। মাছের ঝোলটা বসিয়ে কিন্তু আবার এই কাজগুলো করছি, মাঝখানে ওই মশলাটা পেস্ট করেছিলাম কেটে। তো এদিকে এবারে সিলিন্ডারটাও মুছে দিলাম, সিলিন্ডারটা মুছে এবারে এই নিচগুলো মুছে দিচ্ছি। কবে যে মানে রান্নাঘরের যে ইয়েগুলো মানে তাকের যে দরজাগুলো লাগানো হবে, তাহলে আমার একটু খাটুনিটা যদি কমে, না হলে তো এইগুলো না এই বাসন কুসন আবারও দেখবে ধুলো পড়ে যাবে কদিন বাদে। এখনও পরে আছে, এখনও যদি পরিষ্কার করি হয়, কিন্তু এখন যে মানে পড়েছে এখন আর পরিষ্কার না করলেও চলবে। তো সেই কদিন বাদেই দেখো আমি সব বাসন কুসন নামিয়ে আবার পরিষ্কার করি। তো দরজাগুলো লাগানো থাকলে না এটা কিন্তু আর হতো না। তো এদিকে দেখো এবারে আমার লক্ষ্মী ভাণ্ডারটাকে ভালো করে মুছে নিয়েছি। আর এদিকে এই যে ওয়াশিং মেশিনটা তো এখন আমার কাভারটা পরানো নেই, তো উপর দিয়ে আমার নাইটির একটা টুকরো এটা কিন্তু কেটে এখন দিয়ে দিলাম। নাইটিটা এতটা ভালো, এটা রঙটাও উঠেনি, বেশি দিন আমি একটা পরিও নি, কিন্তু নাইটির কাপড়টা না ভালো না বেশি। একদিন তো একটা সাইড দিয়ে ছিঁড়ে গিয়েছিলো, তো ভাবলাম মনে হয় আমি বসতে গিয়ে এরকম হয়ে গেছে একটু সেলাই করে দিই, তারপর দেখি আরেকটা সাইড দিয়ে চলে গেলো। তাই জন্য ভাবলাম এটা তো আর পরা যাবে না, তাই জন্য না ঢাকার কাজে আমি ইউজ করে ফেলি। একদম কালারটা কিন্তু খুব ভালো রয়েছে, দেখো এক ফুটও কিছু হয়নি। তো এদিকে ওয়াশিং মেশিনের উপরে ঢাকা দিয়ে এদিকে দেখো এবারে ফ্রিজটাকে আমি ভালো করে মুছে দিচ্ছি। আর ফ্রিজের উপরেও ভাবছি ওই কাভারটা মানে দেবো, সবসময় তো একটা করে রাখি, এটা একটু ধুয়ে দেবো। তো ফ্রিজটাকে তাই জন্য ভালো করে একদম মুছে দিয়েছি। তো মুছে দিয়ে এবারে কিন্তু ওই যে আমার নাইটির যে টুকরোটা ওই আরেকটা টুকরো আছে, ওই টুকরোটা কিন্তু এখন আবার দেখো ফ্রিজের উপরে দিয়ে দিয়েছি। বেশ নতুন আর একটু কালারফুল, যে কোনো মানে কাপড় চোপড় পাতলে দেখবে সেই আলাদা যেন একটা লুক লাগে দেখতে, মানে একটা কালারফুল দেখতেও যেন একটা অন্যরকম লাগে। তারপর এদিকে এই যে ট্রেটা মুছে নিয়েছি।
ট্রেটা মুছে এবার তো ট্রের উপর জানোই আমার কী কী সরঞ্জাম থাকে। ফার্স্টে যেটা থাকে সেটা হলো কি আমার মানি প্ল্যান্টটা এখানে রাখলাম। তারপর এদিকে আমার মুখের স্ক্রাবার, তারপর আমার ফেস ওয়াশ, তারপর এই মুলতানি মাটি বেশি একটা নেই, তোমাদের দাদাভাইকে বলবো আনার জন্য। আগে তো মুখের কত মানে করতাম, যত্ন করতাম, আমার আগের ভিডিওগুলোতে দেখতে, তা বলে যে একটা কন্টিনিউ এরকম যত্ন করতাম এরকম না, কিন্তু মাঝে মধ্যে আমি মুলতানি মাটিটা লাগাতাম। আর এখন আমি সংসারে কাজ করেও দেখবে যতটুকু সময় ফ্রি থাকি ওই মোবাইল দেখবো, না হয় মোবাইলে ভিডিওর কাজ করবো, যে না কালকের কাজটা একটু এগিয়ে রাখি, এই করি। না হলে ঘরদোরের মানে ঘরে বসে বসে দেখবে কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি, কিন্তু নিজের যে একটু যত্ন করবো সেটা যেন আমার মনেই মানে আসে না। সেদিন সন্ধ্যাবেলা কী করলাম, একটু মুলতানি মাটির প্যাক লাগিয়েছিলাম মুখে, তো এখন মুলতানি মাটিটা শেষ হয়ে গেছে, একটুখানি আছে, তোমাদের দাদাভাইকে বলবো নিয়ে আসার জন্য। তো এদিকে দেখো মাছের ঝোলও রান্না হয়ে গেছে। এবারে মাছের ঝোলটাকে নামিয়ে এদিকে কিন্তু আমি এবারে ফ্রিজের নিচটা মুছে দিচ্ছি, কারণ জিনিসপত্র মুছামাছি করে রাখলে দেখবে জিনিসপত্রের গ্লেজটা কিন্তু সবসময় সুন্দর থাকে। আর তুমি যদি মানে জিনিসপত্র এমনিতেই রেখে দিয়েছি থাকবে 6 মাসে 7 মাসে একবার করবো, তাহলে দেখবে জিনিসপত্র গ্লেজও কিন্তু নষ্ট হয়ে যায়, বলে না মানে যত্নের উপর দেখবে সব জিনিসই কিন্তু সুন্দর হয়ে ওঠে। আমাদের মুখের কথাই বলো, আমাদের শরীরের কথাই বলো, একটু যত্নপাতি করো, দেখবে শরীরের গ্লেজ অন্যরকম হবে, মুখটাও দেখতে অন্যরকম, তুমি যদি সেভাবে কেয়ার করো। আর কেয়ার না করলে তো মানে এরকমই হয়। আর জানো তো আমি এরকমই, আমি আমার নিজের শরীরের কেয়ার না করে, নিজের মুখের কেয়ার না করে, মানে সংসারের মানে কীভাবে আমি আমার ঘর দৌড় একটু করে রাখবো, কীভাবে আমার সংসারটাকে একটু সুন্দরভাবে মানে আগে থেকে আমার মানে নিজের প্রতি যত যত্নশীল অতটা কিন্তু না। আমি হলাম গিয়ে আমার সংসার, কীভাবে সংসারে একটু কিছু করলে হবে, সবসময় যেন সংসারের চিন্তাটাই মাথায় আসে। জানি না আমার মতো কার কার এরকম, যে সবসময় ঘর দৌড় মুছে রাখবো এই ব্যাপারে না, মানে সব দিক দিয়ে বলতে পারো নিজের একটা আমি শখ পূর্ণ করবো, তার আগে আমি 5বার ভাববো যে না আমি যদি এখন নিজের শখটা পূর্ণ করি, এখন যদি আমার মানে কোনো হয় বা সংসারেরই বরং আমার নিজের এই জিনিসটা না করে সংসারের জন্য একটা জিনিস করে নিই, টাকা পয়সার দিক দিয়েও আমি আমার সংসারটাকেই আগে প্রাধান্য দিই নিজের থেকেও, নিজের শখের থেকেও। তো যাক, এদিকে জানি না আমার মতো কে কে আছো, হয়তো বা কেউ আছো বা হয়তো বা এরকম কেউই নেই, জানি না কে কে এরকম আছো। তো এদিকে দেখো এবারে কাচের টেবিলটাকে ভালো করে মুছে নিয়েছি, আর ও যে দেখতে পাচ্ছ দরজার চিপাই কত কিছু রাখা, এই সবগুলো বের করে নিয়েছি, নিয়ে যে নিচটা ভালো করে ঝাড়ু দিয়ে তারপর আবার এগুলোকে কিন্তু জায়গা মতো একটা জায়গায় নিয়ে রাখলাম। তারপর টেবিলটাও এখান থেকে সরিয়ে নিয়েছিলাম, তারপর টেবিলের নিচটা ঝাড়টার দিয়ে পুরো টেবিল মুছে কাপড়টা পেতে নিলাম। এবারে টেবিলের উপরে যা যা কুটোকাটি আছে, যেরকম ফার্স্টে আছে ফুল, তো এগুলোকে আমার একদিন একটু রোদে দিতে লাগবে। তারপর একটা মধ্যে তেজপাতা, বিস্কিট, মিক্সার গ্রাইন্ডার, তারপর তো কোটোকাটি তো অভাবই নেই, কত কোটোকাটি যে আমার এটার মধ্যে রাখা। তো এবারে সমস্ত কোটোকাটিগুলো এবারে গুছিয়ে কিন্তু জায়গা মতো রাখবো। তুমি দেখবে ঘর দোর তুমি যদি একটু ক্লিন করো সময় বের করে, বেশি না 8 ঘন্টা সময় দাও, প্রত্যেক দিন তো বলছি না করার জন্য, আর প্রত্যেক দিন এরকম ওই একদিনে 2-3 ঘন্টা লাগিয়ে ঘর দোর পরিষ্কার করার কথা বলছি না, একটু করে যদি প্রত্যেক দিন করে রাখো দেখবে ঘর দোর কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে। না কমপ্লিট, সাথে রান্নাঘরও পরিষ্কার করে নিলাম। এই যে দেখো গ্যাস ট্যাস মুছে একদম পুরো পরিষ্কার করে নিয়েছি, কারণ রান্নার পর আমি গ্যাসে করে রাখতে পারি না, আমার সাথে সাথে পরিষ্কার করতে লাগে। আর এদিকে বেসিনে যা বাসন কুসন ছিল একদম 2-3 বার ধুয়ে নিয়েছি। আর এই যে রান্নাঘরের কাপড় দেখো কতগুলো কাপড় আমার লাগে, আর যেহেতু আমি ঘরটাও মানে জিনিসপত্রগুলো ক্লিন করি, তো সেটা তো আবার যেটা দিয়ে আমি গ্যাসের মানে তরকারিপাতি ধরি তেল চিটেটা মুছে ওইটা দিয়ে কিন্তু করি না, তো তার জন্য আমার কাপড়টা আরও বেশি পড়ে। আর এদিকে দেখো এই যে মানি প্ল্যান্ট গাছটা বাইরে দিয়ে আসলাম, আর এই জায়গাটাও একটু মুছে নিলাম। এই জায়গাগুলো তো আমার সবসময় মুছে রাখতে লাগে জানোই। আর একটুখানি হলুদের দাগ পড়লেই না দেখবে সাথে সাথে দাগ পড়ে যায়, কালোগুলোর মধ্যে হলে তো বোঝা যায় না, সাদা টাইলসের মধ্যে বোঝা যায়। একচুলি তো বাসন ধুয়ে গুছিয়ে নিয়েছি, এই যে আরেকবার আবার এদিকে বাসন রেখেছে, তোমাদের দাদাবাড়ির গেঞ্জি এটা দিয়ে গেল, এটা ধুতে লাগবে। তো এদিকে দেখো পুরো রান্নাঘর পরিষ্কার। এবার আমি বসবো খাওয়া দাওয়া করতে, জানি না ঘড়িতে কয়টা বাজে, এখন গিয়ে দেখবোই ঘরে। তো এদিকে দেখো ওয়াশিং মেশিনের কাপড়টা খুলে নিয়েছি, যে দুইটা সাইড দিয়ে চেনের জায়গাটা একটু ছিঁড়ে গেল তাই। তো এই দিয়ে দিয়েছি, এই নাইটিটা কতটা ভালো দেখো, কালারটাও যায়নি আর মানে কোনো কিছু হয়নি, কিন্তু কাপড়টা বেশি একটা ভালো না, একটা সাইড দিয়ে ছিঁড়ে গিয়েছিল, পরে আমি সেলাই করেছি তারপরেও হচ্ছে না, তাই জন্য কালকে কেটে নিলাম। কতটা রয়েছে। আর এদিকে ফ্রিজটাও তো মুছলাম দেখলে, আর ফ্রিজেও এই কাপড়টাই দিলাম, নাইটের একটা টুকরো ছিল এটা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ফ্রিজটাও পুরো ক্লিন। সবসময় জিনিসপত্র মোছামাছি করে রাখলে না আলাদাই একটা যেন ক্লিন থাকে জিনিসপত্র। আর এদিকে দেখো র্যাকটা তো আর মুছিনি, এমনিতে একটুখানি উপর দিয়ে মুছলাম, কারণ সেদিন র্যাক মুছেছিলাম। আর এদিকে এই কাচের টেবিলটা মুছেছি, কাচের টেবিলটা মুছে সাইড ফাইডগুলো পরিষ্কার করে তারপর করলাম। এই যে দেখো, তো রান্নাঘর একদম পরিষ্কার। এই যে রান্নাঘরে এরকম গোছানো পরিপাটি থাকলে দেখবে বেশ কিন্তু ভালো লাগে দেখতে, কিন্তু এই পরিপাটি গোছানোর পেছনে যে কতটুকু খাটুনি আছে সেটা একমাত্র একটা ঘরের বউই বলতে পারবে। এই যে দেখো পুরো ঘর দোর ক্লিন,
কিন্তু আমার অবস্থাটা একবার দেখো কি অবস্থা হয়ে আছে, আমার ঘেমে টেমে যা অবস্থা। ওই যে রান্নার ফাঁকে ফাঁকে কাজগুলো করি তাই এরকমটা হয়। এদিকে হাত ব্যথা করছে, হাত ব্যথা নিয়েও আমার কাজ করা আর শেষ হচ্ছে না, তো কাজ করেই যাচ্ছি। তো এদিকে ওই যে মেশিনটা একটু মুছলাম, তারপর ফ্রিজের ভিতরটা একটু পরিষ্কার করতে হতো, এটা আর আজকে করবো না। তাহলে আমার দেখি কয়টা বাজে তারা, তোমার শুধু বিছানাটা তোলা হয়েছে এই যে, আর ঘর তো ইয়ে হয়নি। আর এদিকে দেখো 12টা বাজতে 5 মিনিট বাকি। আজকে এখন পর্যন্ত আমার খাওয়াই হয়নি, তাহলে বুঝো কতটা কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। কাজ কিন্তু করেই যাচ্ছি, তারপর বাজার নিয়ে আসলো, মাছ কাটতে গিয়ে কতটা সময় লাগলো, তাই কিন্তু লেট হয়েছে। আমি তো ভেবেছিলাম শুটকি মাছ আনাতে পাঠালাম, শুটকি মাছ নিয়ে আসবে, আবার আসার সময় দেখলে তো কী কী নিয়ে আসলো। বিশেষ করে মাছটা কাটতে গিয়ে তো একটু সময় লাগলো, তারপর মাছ রান্না করলাম, পেঁয়াজ রসুন কাটলাম, মশলা ছিল না করা, না হলে তো একটু তাড়াতাড়ি হয়। এদিকে কিন্তু এই হাত কিন্তু হালকা হালকা ব্যথাই করছে। তোমরা বলবে যে হাত ব্যথা নিয়ে কীভাবে কাজ করি। আমি এরকমই কাজপ্রেমী মানুষ, জানি না কে কে আমার মতো এরকম আছে। যখন একদমই বেশি সহ্য করতে পারি না, বিছানায় শুয়ে থাকি, তখন তো বেশ কোনো কিছু করতে পারবো না। না হলে শরীর আমার যতটুকু মানে কাজ করার ইয়ে রাখে, মানে একটু হালকা ব্যথা হলো তারপর আমি করেই কিন্তু যাই, এরকম ব্যথা কিন্তু করছি। তো দেখি, আমার তো বাতের ব্যথা করে, একটু কেরোসিন মাখবো স্নানে যাওয়ার আগে, তাহলে যদি একটু ইয়ে হয়। আজকে মনে হয় পুজো দিতে দিতে আমার পুরো 1:30 বেজে যাবে, 12টা বাজে। এখন আমি খাওয়া দাওয়া করবো, তারপর ওই ঘর গুছাবো, তারপর গিয়ে স্নান করে এসে পুজো। তো যাক, কি আর করা যাবে, সব দিন তো আর গিয়ে না। তবু ওই কাপড়গুলো একটু মেলে দিতে লাগবে। মাঝখানে একটু বৃষ্টির ভাব করেছিল, এখন দেখি আবার বৃষ্টির ভাব নেই, এখন আবার রোদ উঠে গেছে। তো চলো, হ্যাঁ, এবারে খাওয়া দাওয়া। এদিকে দেখো বন্ধুরা, প্রায় মনে হয় 1.5 ঘন্টা পর আবার তোমাদের সামনে আসলাম, কারণ খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই ঘর গেলাম। ওই ঘরে গিয়ে বিছানা তো তোলাই ছিল, সোফাগুলো একটু ঠিকঠাক করে ঘরটা ঝাড় দিয়েছিলাম, আর আমার মানি প্ল্যান্ট গাছগুলোর মধ্যে একটুখানি জল স্প্রে করেছিলাম। তো স্প্রেটা করে এবারে দেখো বাইরে চলে আসলাম, ঘরদোরগুলো ঝাড় দিয়ে। এবারে সামনের জায়গাটা ভালো করে একটু এই যে নারকেল শোলার ঝাড়ুটা, এটা দিয়ে একটু ভালো করে যে মানে ঝাড়ু দিয়ে দেবো। আর এখন তো ঘাসগুলো নেই, ঝাড়ু দিতেও ভালো লাগে, আর গাছগুলো থাকলে না ঝাড়ু দিতে যে কী কষ্ট হতো। তো এক্ষুনি কিন্তু আমি মানে চলে যাব স্নানে। এখন গড়িতে প্রায় 1টা বাজতে 10 মিনিটের মতো বাকি। তো স্নান করে এসে পুজো দিতে দিতে আমার মনে হয় 1:30টার উপরে বেজে যাবে, কারণ স্নান করতে গেলেও তো একটু সময় লাগবে বলো। তো যদিও আমি ওই যে আধ ঘন্টা 1 ঘন্টা লাগে স্নান করা, ওই রকম করি না, আমার বেশিক্ষণ একটা সময় লাগে না। তবে যেদিন মাথায় একটু শ্যাম্পু টেম্পু করি সেদিন আমার কিন্তু একটু সময় লাগে। ওই মুখে একটু স্ক্রাব করলাম এদিন, মানে এদিন একটু সময় লাগে, না হলে এমনিতে কিন্তু ইয়ে লাগে না। তো আজকে অনেকটা লেট হয়ে গেলো, আজকে মাথায় একটু শ্যাম্পু করতাম ঠিকই, কিন্তু করবো না, এমনিতে মাথাটা ধুয়ে চলে আসবো। যাই হোক, চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আজকে রান্নাঘরের কাজ করতে করতেই আমার মানে বেলা বেজে গেলো 1টা। আজকে এতটা রান্নাঘরেই ব্যস্ত ছিলাম। তো যাক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। নতুন কোনো বন্ধু আমার ভিডিওতে আসলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। না হলে আমার ভিডিওগুলো তোমরা দেখবে কী করে বলো? আমার ভিডিওগুলো তো তোমাদের দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে লাগবে। তাই তো চলো, বাই বাই, কালকে আবারও নতুন আরও একটি ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণে আমি উঠোনটা ঝাড় দিয়ে এবারে ঝটপট করে স্নানে চলে যাই। এদিকে তো ঠাকুর পুজোও পড়ে আছে, তো স্নান করে এসে তো পুজোটাও দিতে লাগবে বলো।